उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत। নমস্কার, আমি সৌমেন আপনাদের সঙ্গে বিবেক বার্তায়। বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষকে সন্দেশখালীর বর্বরোচিত ঘটনা যা টিএমসি দ্বারা সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ ও নির্যাতিত মহিলারা। এটা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জাজনক ঘটনা যা গোটা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের মাথা নিচু করে দিয়েছে। কিন্তু আজ আমি একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ইলেকটোরাল বন্ড। সুপ্রিম কোর্ট 15ই ফেব্রুয়ারি 2024 একটি রায় দেন। এই রায় থেকে প্রমাণ হয় কিভাবে অসাংবিধানিক এক বিল নিয়ে এসে বিজেপি একটা বড় স্ক্যামের মধ্যে নিজেকে যুক্ত করেছে। বিজেপি যখন এই বিল নিয়ে আসে তখন বেশ কিছু দল এর বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলেও এই আইন থেকে যে আর্থিক সুবিধা তা তারা ভোগ করেন। কেবলমাত্র একটি দল যারা কেবলমাত্র বিরোধিতা করেননি, তার সাথে সাথে এই আইন থেকে কোনো আর্থিক লাভও গ্রহণ করেনি। এই দলটির নাম সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দলটির নাম সিপিআইএম। যাক, সে কথায় পরে আসছি। আলোচনার প্রথমে আমরা জানার চেষ্টা করি এই ইলেকটোরাল বন্ড কি। 2017-18-তে এই ইলেকটোরাল বন্ড সংসদে উত্থাপন করা হয়। একে আইনি রূপ দিতে ভারতের জনপ্রতিনিধি আইন, আয়কর আইন, কোম্পানি অ্যাক্ট সংশোধন করা হয়। চলুন একবার দেখে নিই এর মূল বিষয়টা কি। এই বন্ডের মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী, বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি ভারতবর্ষের রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারবে। এই চাঁদা কে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কোন রাজনৈতিক দলকে দিচ্ছে তার কোনো তথ্য থাকবে না। অর্থাৎ রাজনৈতিক দলগুলি কাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে বা কে তাদের চাঁদা দিচ্ছে তার কোনো প্রমাণ থাকবে না। এই রকম একটি আইন প্রণয়নের ফলে বিজেপি সব থেকে লাভবান হয়েছে। 850 কোটি টাকা চাঁদা কর্পোরেট সংস্থা দিয়েছে, তার মধ্যে 719 কোটি টাকা বিজেপিকে দিয়েছে। এই টাকার জোরে ভারতবর্ষের বাকি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে বিজেপির থেকে অনেক পিছিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপি অনেক এগিয়ে গেছে। এই ধরনের বিল যখন নিয়ে আসা হয় তখন আরবিআই এবং ইলেকশন কমিশন উভয়ই আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকারকে। আরবিআই সরকারকে বারবার সাবধান করেছে এই বিলের ফলে মানি লন্ডারিং বৃদ্ধি পাবে। আজ বিজেপি ইডিকে ব্যবহার করে বিরোধী দলে যে সকল নেতাকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার করছে তার প্রায় সবই মানি লন্ডারিং কেসে। তবে পশ্চিমবঙ্গের বিষয়টি পৃথক, কারণ সেখানে সিবিআই ইডির তদন্ত চলছে, তা কোর্টের নির্দেশে। অ্যাসোসিয়েট অব ডেমোক্রেটিক ফোরাম তার রিপোর্টে বলেছে 2022-23-এ এই বন্ডের মাধ্যমে যে অর্থ এসছে তার 90% বিজেপি পেয়েছে। দল হিসাবে বিজেপি 2021-22 সালে 614.6 কোটি টাকা, 2022-23-এ 719.8 কোটি টাকা। তৃণমূল 2021-22-এ 528 কোটি টাকা এবং 2022-23-এ 325.1 কোটি টাকা। কংগ্রেস 2021-22-এ 236 কোটি টাকা এবং 2022-23-এ 171 কোটি টাকা এই বন্ড থেকে পেয়েছে। ভারতবর্ষের ধনী রাজনৈতিক দলগুলির মধ্যে প্রথম বিজেপি, দ্বিতীয় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয় জাতীয় কংগ্রেস। এই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়। যারা আপিল করেন তার মধ্যে অন্যতম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং কয়েকজন সাংবাদিক। তাদের এই সততা, দেশের প্রতি নিষ্ঠা এবং এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে লড়াই তা নিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা। स्टेट बैंक जिस दिन खत्म करता है ना काम,
अगले दिन एक पत्र लिखा जाता है, स्टेट बैंक ऑफ इंडिया ने पूरा ब्यौरा दिया जाता है, उसके नीचे लिखा जाता है कितने सर्विस चार्ज है, उसको वो ये लोग कमीशन बोलते हैं। और जो कमीशन है वो डिजिटल पे अलग लगती है और जो फिजिकल पे अलग लगती है। फिजिकल में ये लोग मानते हैं चेक और ड्राफ्ट। स्टेट बैंक जो है वो केवाईसी करता है, उसको पता है किसने खरीदा, और हर इलेक्ट्रल बॉन्ड की जो प्रॉमिसरी नोट है उसके ऊपर एक सीक्रेट डिजिटल एक नंबर होता है जो कि यूवी लाइट में दिखता है। तो जो एनकैश करेगा बैंक ब्रांच, उसको पता है ये बिका, ये जेन्युइन है कि फॉल्ट है। तो बैंक के पास ये पता होता है किसने किया, किस पॉलिटिकल पार्टी ने किया। और दूसरा ये है कि बैंक से कोई भी इन्वेस्टिगेटिव एजेंसी लाइक ईडी, सीबीआई कुछ पूछ सकते हैं, हमें ये नहीं पता। उसके पूछने का मतलब गवर्नमेंट को भी पता होता है। आरबीआई कहता था, पहले तो मान नहीं रहे थे, जब उसके पास बहुत दबाव डाल दिया और उनका जो आरबीआई एक्ट 51 को अमेंड कर दिया गया, तो उन्होंने कहा कम से कम, क्योंकि ये करेंसी बनाना हमारा चार्टर है, हम बनाएंगे, हम छापेंगे, बेचेंगे। वो गवर्नमेंट ने नहीं माना, उन्होंने कहा हम किसी और बैंक को ऑथराइज करेंगे। तो उन्होंने स्टेट बैंक ऑफ इंडिया को ऑथराइज कर दिया, आरबीआई से वो भी छीन लिया। उसके बाद भी आरबीआई के जो गवर्नर थे उर्जित पटेल जी, उन्होंने बार बार पूर्व हमारे लेट अरुण जेटली जी को पत्र भी 2-3 लिख के, और ये सितंबर के 2017 तक लिखते चले गए। वो ये कह रहे थे कि अगर आपने करना है तो इसमें तो शेल कंपनी बन जाएंगी, जैसे इलेक्शन कमीशन ने कहा था, कोई रिकॉर्ड ही नहीं रहेगा। तो उन्होंने कहा कम से कम इसको डिजिटल डीमैट जिस फॉर्म में होता है उस फॉर्म में जो बिकते हैं उस तरीके से बेचे जाए। सरकार ने उनके जवाब में लिखा, जो अपने सेक्रेटरी थे, कि वो तो हमारा सारा पर्पज ही खत्म हो जाएगा, हम चाहते हैं कि जो डोनर है उनका नाम सीक्रेट। तो मतलब पूरी फाइलों में एक ही चीज था, किसी तरीके से जो डोनर्स हैं, जो पैसा डोनेट करते हैं, उनका नाम बाहर नहीं आया। इसके चक्कर में उन्होंने, इसकी वजह से उन्होंने सभी लॉ बदले गए। 15 ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন চলুন একবার দেখে নিই। প্রথম, সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন। দ্বিতীয়, এসবিআই কে বলেছেন যে বন্ডের বিক্রয় অবিলম্বে বন্ধ করতে। তৃতীয়, 3 সপ্তাহের ভিতর যে ব্যক্তি বা কোম্পানি বন্ড কিনেছে তার সূচি তৈরি করতে। চতুর্থ, যে বা যারা বন্ড ক্রয় করেছেন তাদের নাম সার্বজনিক করে দিতে হবে, কত টাকার বন্ড কিনেছেন, কোন পার্টিকে দিয়েছেন তাও সর্বসাধারণের কাছে প্রকাশ করতে হবে। পঞ্চম, মহামান্য কোর্ট আরও বলেছেন যে এখনো যে বন্ড ভাঙানো হয়নি বা যার ডেট শেষ হতে 15 দিন বাকি আছে তা রাজনৈতিক দলকে ফেরত দিতে হবে। ভারতের রাজনৈতিক ইতিহাসে সংবিধান সংশোধনের মাধ্যমে মোদী সরকারের এই ফ্রড ইতিপূর্বে ভারতবর্ষে দেখেনি। আজ এই পর্যন্ত। পরের পর্বে আমরা আলোচনা করব সেই সব দেশপ্রেমিক মানুষ এবং রাজনৈতিক দল যারা এই ফ্রড আইনকে রুখতে আইনি লড়াই করেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করুন। নমস্কার।